স্টাডি ওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আপকামিং যে ধরনের পরীক্ষাগুলো আসছে, যেরকম কেপি, ডাব্লিউবিপি, রেলওয়ে, যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে, ওই পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আমরা এই সেটগুলিকে তোমাদেরকে প্রোভাইড করব। তোমাদেরকে একটাই কথা বলবো, যদি তোমরা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রতি সপ্তাহে একটা করে সেট তোমাদেরকে দেব। ভালো ভালো প্রশ্ন থাকবে, যেগুলো পরীক্ষা আসার মতন প্রশ্ন। তোমরা দেখতে থাকো, এই সিরিজগুলো চালাতে থাকো, প্রতি সপ্তাহে একটা করে তোমরা সেট পাবে। এই যেটা বললাম, আপকামিং যে সমস্ত পরীক্ষা আসে তার উপর নির্ভর করে প্রশ্নগুলিকে তৈরি করা। তো চলো দেরি না করে শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, এই যে পুরো সেটটা রয়েছে, সেটটার মধ্যে অঙ্কের যে সলিউশনগুলো একটা ভিডিওর মধ্যে দেবো, জিকের যে সলিউশনগুলো একটা ভিডিওর মধ্যে দেবো। তাছাড়াও তোমাদেরকে এই যে সেটটা রয়েছে, যে পরীক্ষার সেটটা, এটা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিতে পারি। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তোমাদেরকে আমি কিন্তু এই পিডিএফের যে ফাইলটা আমি কিন্তু দিয়ে দেবো। তাছাড়া কি যেটা বলার সেটা হচ্ছে, এই সেটের মধ্যে অঙ্ক, ইংরাজি, জিকে আর জিআই রয়েছে। প্রতিটা বিষয়গুলিকে এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু প্রোভাইড করব। প্রথমে দেখো, এই যে ভিডিওটা হচ্ছে সেটা কিন্তু একটা অঙ্কের ভিডিও তোমাকে দিচ্ছি। এই সেটের যতগুলো অঙ্ক রয়েছে সেই সবগুলোকে এই ভিডিওর মধ্যে দিচ্ছি। এর পরের ভিডিওতে তোমাদের জন্য জিকে যেগুলো রয়েছে সেই জিকের পুরো ডিটেলস সম্বন্ধে দিচ্ছি। তারপরে জিআইকে দেবো, তারপরে ম্যাথেরও, ইংলিশেরও তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন তাহলে দেখছি, তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, কিন্তু অন্য একজন ছাত্র 32% পায় এবং সে পাস মার্কের থেকে 42 নম্বর বেশি পায়। পরীক্ষাটি কত নম্বরের পরীক্ষা? তো দেখো, আমরা ফার্স্টে সলিউশন করার চেষ্টা করছি। তাহলে বলেছে একজন ছাত্র, দেখো শর্ট নিয়মের মাধ্যমে করছি অঙ্কগুলোকে, তোমরা শুধু দেখো, দেখলেই বুঝতে পারবে। 20% নম্বর পায়, দেখো কত নম্বরের জন্য পরীক্ষা হচ্ছে সেটা কিন্তু জানতে চাইছে। চলো ক্যালকুলেশন করি। তো দেখো, এইখানে ফার্স্টে ধরো আমি সামথিং কিছু, এই এক্স মার্কের পরীক্ষা হচ্ছে। তো এই যে নাম্বারটা, এই নাম্বারের 20% পেলো, তাহলে 20%, তাহলে আমি লিখছি যে 20/100। এবার এই নাম্বারটা পেলে না, সেই কিন্তু 30 নম্বর জন্য ফেল করে, তাহলে আরও 30 নম্বর হলে পাস করতো, তার 5 নম্বরটা হতো যদি সে আরও 30 নম্বর পেতো। তাহলে এই নাম্বারটা পেয়ে তার হচ্ছে না, আরও 30 নম্বর পেতে হতো, তাহলে তবেই সে পাস করতো। তাহলে +30 দিয়ে দিলে সেটা 5 নম্বর হয়ে যাবে। তাহলে +30 দিয়ে দিলাম এইখানটা। ইকুয়াল কি করব, দেখো পরে আরেকটা শর্ত দিয়েছে না, কিন্তু মানে পরে আরেকটা শর্ত দিয়েছে, ছাত্র যদি ওই নাম্বারে, যে এই যে এক্স নাম্বারে যে পরীক্ষা দিতে গেল তার 32% পায়, তাহলে লেখো সেটাই লিখছি। ওই যেই নাম্বারে এক্স নাম্বারে পরীক্ষা দিতে গেল তার কত, দেখো একদম ইজি হবে, দেখতে মনে হয় বিশাল কিছু, আমি ইজিলি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে। তো এক্স ইন্টু 32%, আর নিচে তো 100 বসছেই। এই নাম্বারটা পেলে না, এই নাম্বারটা যদি পায়, ক্যালকুলেশন করার পরে মার্কের চেয়ে সে কিন্তু 42 নম্বর বেশি পাচ্ছে। তো এইখানে যেই নাম্বারটা হচ্ছে সেটা কিন্তু 5 নম্বরের থেকে বেশি, 42 নাম্বার হচ্ছে। তাহলে বেশিটা যদি বাদ দিয়ে দিই তবেই তো সেটা 5 নাম্বার। তো মাইনাস আমি কী করছি, 42টা অতিরিক্তটা বাদ দিয়ে দিলাম। তো দেখো আমাদের ক্যালকুলেশনে চলে আসলো ব্যাপারটা। এইবার শুধু সমাধান করা, আর কিছু নেই। এইখানে দেখো এই ফিগারটা পুরো এক্সের ফিগার, এটা পুরো এক্সের ফিগার। এই এক্সকে কী করব, আমরা এক সাইডে এনে প্লাস মাইনাস করে দেবো। দেখো এই পুরো এক্সটা এদিকে এসে মাইনাস হবে। তো আমি কি করছি, এই জায়গাটা ইকুয়াল টু একবারে জিনিসটা করছি, নিচে আমার 100 লসাগু আসবে। কেন লসাগু আসবে, দেখো এইটা আর এটা, দেখো নিচে পুরো 100 আছে, এখানেও 100, এটা তো 100 আছে, তাহলে 100 যদি লসাগু হয়, আর এই দেখো বড় সংখ্যাটা যদি আমি বাঁ সাইডে আনি, তাহলে 20x থেকে 32x গেলে কত থাকে, 12x থাকে না। তো আমি এইখানে -12 লিখে দেবো, -12x, -12x। বুঝতে পারছো আশা করি কি বলতে চাইলাম। তো এইখানে -42 তো আছেই, আর এই +30 ওদিক গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস কত হবে, -42 তো এখানে আছে, আবার এটা গিয়ে ওদিকে -30 হবে, তাহলে -42, আর এদিক গিয়ে এটা -30, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু
প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে অর্থাৎ এখানে 30 আর 42 যোগ করলে হচ্ছে 72 হচ্ছে। তো এখানে কত লিখছি, -72। তো এখানে দেখো এই যে ব্যাপারটা মানে কি হচ্ছে, এই মাইনাস উড়ে গেল, 12 দিয়ে আমি যদি 6 বারং তাহলে কত, 72। আর দেখো সুন্দরভাবে এক্সের মান এই দেখো এইটা আর এটা কোনাকুনি গুণ হয়ে যায় জানো। তো এক্সের মান দেখো এটা এই 100 দিয়ে 6 গুণ করলে তাহলে 600 হয়ে যায়। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, এক সেকেন্ড, এক্সের মান তাহলে পেয়ে গেলাম কত, 600, যেটা কিনা প্রথমটার কিন্তু অ্যান্সার। অর্থাৎ এই দেখো এই যে ডি অপশানটা রয়েছে না, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। একদম সিম্পলভাবে করলাম জিনিসটা, তোমরা শুধুমাত্র একটু ফলো করে যাও, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আরামসে এরকমভাবে ইজিলি করতে পারবে। দেখো পরের প্রশ্নটা তাহলে চলে আসবো। দেখো পরবর্তী প্রশ্ন যেটা, একটি কাপের মধ্যে 3 অংশ দুধ ও 1 অংশ জল আছে, কিছু অংশ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মেশানো হয়, যার ফলে নতুন মিশ্রণে অর্ধেক দুধ ও অর্ধেক জল হয়, কত অংশ তুলে নেওয়া হয়েছিল। দেখো এটা আমি শর্ট প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার আগে তোমরা কিন্তু এটাকে ভালো করে দেখবে আর নিজেরা আগে সলিউশন করার চেষ্টা করবে, যদি না পারো তারপর কিন্তু ভিডিওর সলিউশনটাকে তোমরা দেখো। তো দেখো আমি শর্ট নিয়মে করে দিচ্ছি ব্যাপারটাকে। তো এটা আমি মিশ্রণের দ্বারা করব, দুধের পরিমাণটাকে এক সাইড করব আর জলের পরিমাণটাকে এক সাইড করছি। জল তো কিনতে হয় না অঙ্কের ভাষায়, সেই কারণের জন্য শূন্য বসালাম, কোনো টাকা লাগছে না। কিন্তু এখানে দেখো পরিমাণ যেটা বলছে, এক সেকেন্ড, এই যে এখানে 3 অংশ দুধ ও 1 অংশ জল, তাহলে টোটাল মিলে কত, 4। 4-এর মধ্যে দুধের পরিমাণ কত, 3। তাহলে আমি সেভাবে লিখছি, টোটাল 4, 4-এর মধ্যে 3। আর এইখানে দেখো নতুন মিশ্রণে অর্ধেক দুধ আর অর্ধেক জল, তার মানে 50-50, মানে এক করে তাহলে এক করে যদি হয় তাহলে দুজনে মিলে কত, 2। 2-এর মধ্যে 1 হচ্ছে কি, দুধ, তাহলে এটা হচ্ছে কত, 2-এর মধ্যে 1। তো ব্যাপারটা হচ্ছে মিশ্রণ আকারে যদি আমরা করি, এটা মাইনাস করলে এটা 0 থেকে মাইনাস করলে এটাই বসবে এখানে, আর এটার থেকে এটা মাইনাস করে এখানে বসাতে হবে। তো ব্যাপারটা করছি কি, যদি মাইনাস করি তাহলে এখান থেকে এখানে হাফই হচ্ছে, আর এই কোনাকুনি বিয়োগ করলে এটা বিয়োগ করলে তোমার আসবে, এখানে তোমার যদি 4 লসাগু হয় 3, আর যদি মানে 1/4 আসবে। তো এইখানে আসবে 1/4 আসছে এটা। তো এখানে আমরা লসাগু করব, লসাগু করে দেখতে পাচ্ছি আরামসে এখানে যে এক সেকেন্ড কালার আসবে না, তার মানে এটা যদি আমি অবশ্যই 4 দিয়ে গুণ করতে হবে, কেন লসাগু 4 আসবে রাউন্ড ফিগারে আনার জন্য। তো এটা আমার কত কেটে গেল, এটা কাটলে 2 আসবে। তো হচ্ছে কি ব্যাপারটা, এখানে 2:1 আকারে আসছে না, 2:1 অনুপাতে আসছে। এক সেকেন্ড, 2:1 অনুপাতে কেন আসছে, এইটা কাটাকুটি করে 2 আসছে, যেটা হচ্ছে দুধের পরিমাণটা 2 অনুপাতে আসছে, আর জলের পরিমাণটাই কিন্তু এটা কাটাকুটি 4 কাটলে 1 থাকে, 1 অনুপাতে আসছে, মানে দুজনে মিলে কত, 3। 3-এর মধ্যে চাইছে কাকে, যে কত অংশ জল মিশ্রণ তুলে নেওয়া হয়েছিল। তো এখানে কত অংশ মিশ্রণ তুলে নেওয়া হয়েছিল, এখানে দেখো 1 অংশ তুলে নেওয়া হয়েছে, জল তুলে নিয়েছে যেইটুকু সেইটুকুই তো মিশ্রণ তুলে নেবে, আর সেইটুকুই তো জল মেশানো হবে, মানে যেইটুকু মিশ্রণ তুলে নেওয়া হয়েছিল সেইটুকুই তো জল মেশানো হবে, তাহলে জলের পরিমাণটাই তো তুলে নেওয়া পরিমাণ। তো এইখানে দুজনে মিলে কত, 3। 3-এর মধ্যে 1টা, সেটা হবে অ্যান্সার। অর্থাৎ কি হবে, টোটাল হচ্ছে 3, 3-এর মধ্যে 1 পরিমাণ যেটা তুলে নেওয়া হয়েছিল সেটা হবে অ্যান্সার। অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নতে। পরবর্তী অঙ্কটা তোমরা একদম শর্ট নিয়মের মাধ্যমে করো, যে 7% সরল সুদের হারে 12,000 টাকা এমন দুটি অংশে ভাগ করা হলো যে 1 বছর ও 2 বছর পরে তাদের সুদের পরিমাণ সমান হয়, ভাগ করা টাকার ছোট অংশটি কত। এমন যদি অঙ্ক থাকে একদম শর্ট পলিসিতে কত তোমরা কীরকমভাবে করবে, যে এই যে সুদের পরিমাণটা আর যত বছর গুণ করবে, আর সেটা কিন্তু 1/, আকারে দেবে, অর্থাৎ এরকমটা, মানে কি করবে, 1/, দেবে 1/, এই যে এখানে 7 দেখতে পাচ্ছ সুদের পরিমাণটা, আর এখানে 1 বছর দিয়ে গুণ করে দেবে, মানে অর্থাৎ সুদের হার আর বছরকে গুণ করবে নিচে। তো এখানে কি করছি, যে 7 আর 1-এর সাথে গুণ করলে 7ই হয়, বুঝতে পারছো। ইস্টু দেবে কেন, পরবর্তী আর একটা কিন্তু তোমার সেটিং রয়েছে এখানে, কেন এই 7% আর 2 বছর, তাহলে 7 দুগুণে কত, 14, মানে 1/14 আকারে বসবে। তাহলে এটা কি করছি, 1/14 আকারে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে
রাউন্ড ফিগারে যদি অনুপাত আনতে চাই তাহলে দুজনের সাথেই কিন্তু 14 দিয়ে কী করতে গুণ করতে হবে। কেন, লসাগু দিয়ে অবশ্যই গুণ করতে হবে, নাহলে তো রাউন্ড ফিগারে আসবে না তাদেরটা। এবার এইটা হলো, এবার যদি আমি 14 কাটি তাহলে এটা তো আউট হয়ে গেলে 1 থাকবে, এটা যদি কাটি এটা 2 থাকছে। তো অ্যাকচুয়ালি অনুপাতটা কত পাচ্ছি, 2:1 অনুপাতে পাচ্ছি না। আশা করি বুঝতে পারলে, এতে 2 আর এদিকে 1-এর অনুপাতটা পেলাম। এবার বলছি কি ছোট অংশটি কোনটা, তাহলে দুজনে মিলে কত, 3, 3-এর মধ্যে ছোট অংশ কত, এই একটা। তাহলে আমরা কি করতে পারছি যে এখানে টোটাল হচ্ছে 3, টোটাল 3, তার মধ্যে 1, আর যে টাকা, যে মূল টাকাটা কত, 12,000 টাকা। এবার যদি আমি সেটা দিয়ে গুণ করে দিই তো তাহলেই তো আমাদের ছোট অংশ পরিমাণটা বেরিয়ে আসবে না। এবার তাহলে আমরা কি করছি, এখান থেকে আমরা করছি 1 সেকেন্ড, এই 3টি আমরা কিন্তু পুরোটাকে যদি কাটি তাহলে কিন্তু দেখো 4,000, যেটা ছোট পরিমাণ যে টাকাটা, এই যে বলেছে না যে ছোট অংশটি কোনটা, তো ছোট অংশটি এই 4,000 কিন্তু সঠিক, অপশন সিটে কিন্তু রাইট অ্যান্সার। তোমরা এইভাবেই করো, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তাহলে পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো এই অঙ্কটা কি করে করবে, 3টি পরপর মৌলিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার গুণফল হচ্ছে এত ও শেষ দুটি সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে 1073, সংখ্যা 3টির যোগফল কত। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখো, কোনো দুটো মৌলিক সংখ্যার তাও আবার পরপর সংখ্যা হতে হবে, এবার তাদের গুণফল হচ্ছে 551। তো এটাকে দেখি কোন দুটো সংখ্যার গুণফল এটা। দেখো আমি একটা সুন্দর পলিসিতে করবো, তোমরা একটু খেয়াল করো, তোমরা নিজেরাও কিন্তু ক্লিয়ারলি জিনিসটা যারা পারছো না তারা কিন্তু পারবে। তো 500 কত, 500 কিন্তু 51 রয়েছে এখানটায়। তুমি একটা কাজ করছি, 1 সেকেন্ড, আমি একটা সেটা কাজ বলতে কি, যে এখানে তুমি একটা কাজ করো, 19 দিয়ে যদি আমি ভাগ করি, কেন করি এগুলি ছোট্ট ছোট্ট আইডিয়া তো অবশ্যই থাকতে হবে। 19 দ্বিগুণে যদি 38 রাখি তাহলে আমরা এখানে কত পাবো, এখানে আমরা পাবো মাইনাস করলে হচ্ছে তোমার 7 আর 1 হলে এটা, তার মানে এখানে ডান সাইডে 1 পড়ে আছে। দেখো 9-19 কিন্তু 9-19 171 হয়, তো এটা মিলে গেল। তো আমি বুঝতে পারলাম যে এই 19 আর এই 29-এর গুণফলেই কিন্তু এই 551, মানে এই দেখো 19টা একটা মৌলিক সংখ্যা আর 29টাও কিন্তু একটা মৌলিক সংখ্যা, এই দুটো এরা কিন্তু পরপর সংখ্যা। তো তাহলে বলেছে 3টে সংখ্যা না, পরপর 3টে সংখ্যা, তাই দেখো এই যে এই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম, তাহলে তৃতীয় সংখ্যা কোনটা একটা সেটা তাহলে বের করতে পারলেই আমাদের কাজ ক্লিয়ার। তো এই সংখ্যার মধ্যে তৃতীয় সংখ্যা আর আরেকটা সংখ্যা কিন্তু গুণ আছে, তৃতীয় সংখ্যা বলাটা ভুল হলো, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার গুণ আছে, এটা কিন্তু কেন গুণ আছে দেখো, এই কারণের জন্যই বলছি ব্যাপারটা। দেখো এই ধরো এই 19 প্রথম সংখ্যা, তারপরে 29 দ্বিতীয় সংখ্যা, এবার টোটালে তো 3টে সংখ্যা, আর এটা কত আছে আপাতত জানি না। এই দেখো প্রথম দুটো সংখ্যার গুণফল বলেছে এই 551, দেখো এখানে বলেছে প্রথম দুটি সংখ্যার গুণফল 551, আবার শেষ দুটি সংখ্যার গুণফল এটা। দেখো প্রথম দুটো রয়েছে তো 3টে সংখ্যা, টোটাল তো 3টে সংখ্যা, 3টে সংখ্যার মধ্যে প্রথম দুটোর গুণফল হচ্ছে এটা, আর দ্বিতীয় দুটোর গুণফল কিন্তু এটা হতেই হবে, 100%। তো আমরা এখানে কিন্তু এই দুটোকে গুণ করিয়ে দিয়ে আমরা কিন্তু এটাকে লিখতে পারছি, তাহলে এক্স এর মানটা কিন্তু আরামসে বেরোবে। তো আমরা সেই পলিসিটাই অ্যাপ্লাই করব। তো এখানে আমরা কি করছি 29, তোমরা যারা বোঝার কিন্তু আরামসে কিন্তু জিনিসটা বুঝে গেছো অটোমেটিক্যালি। তো ব্যাপারটা দেখো এটা কি হচ্ছে, তাহলে এই দুটো লাস্টের দুটো গুণফল মানেই তো 73। এবার আমি কি করছি যে আমি শুধুমাত্র এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে শুধু সেটাকে ফলো করব। এটা দিয়ে কাটলে দেখো 37 চলে আসে। তো আমি একটা জিনিস সুন্দরভাবে বুঝতে পারলাম, সেটা কি, যে এই যে এক্সের মানটা মানে তৃতীয় নম্বর যে মৌলিক সংখ্যাটা সেটা কিন্তু 37, আমি বুঝে গেলাম। তো ব্যাপারটা এই যে এখানে এটা কিন্তু এক্সের মান মানে কত 37, সেটা আমরা বুঝতে পারলাম পরে ক্যালকুলেশন করে। তো এখানে বলেছে কি যে সংখ্যা 3টির যোগফল কত, মানে এগুলো যদি সব যোগ করা হয় তাহলে কত আসে, সেটা হচ্ছে মেন কথা বলতে চাইছি এখানে। তো এইখানে সঠিক অ্যান্সার যেটা আসবে দেখো যোগ করে তোমার দেখো 85 আসছে, 85। তো এটা আমরা এখানে তাহলে ফালতু কোনো কষ্ট করব না, তো এইগুলো মানেই কত 85, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, মানে অপশান বিটা কিন্তু সঠিক অ্যান্সার। তো এইভাবে কিন্তু এই অঙ্কটা কিন্তু আরামসে তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে।
তো পরবর্তী প্রশ্নতে চলো। দেখো এই সেটের 19 দাগের প্রশ্নটা খেয়াল করো। প্রথমে নিজেরা ট্রাই করো, তারপরে দেখো ভিডিও সলিউশনটা। দেখো একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভার পিছু গড় রান হচ্ছে 3.2। তো একটা জিনিস খেয়াল করতে পারছো তোমরা নিজেরাও, যে ওভার প্রতি যদি 10 রান হয় আর প্রতি ওভারের মাথায় পিছু রান হচ্ছে 3.2, তাহলে 10 দিয়ে এটাকে গুণ করলেই তো টোটাল মানে 10 ওভারে কত রান সেটা বেরিয়ে যাবে। কেন বলছি দেখো, এক এক ওভারে কত এই রানটা তুলছে, মানে 3.2 রান তুলছে, তাহলে 10 ওভারে তাহলে কত রান বেরো গুণ করলেই তো 32 বেরোচ্ছে, বুঝতেই পারছো তোমরা। মানে অর্থাৎ এটাই বলতে চাইছি যে তোমার এইখানে যে 10 আসছে, যেটা 10 গুণ 3.2, এই এত কিছু করা এই কারণের জন্য, তোমরা যারা মানে অনেকটাই কম বোঝো অঙ্ক, সেই কারণের জন্য কিন্তু এই পুরো ডিটেলসটাই বলে দেওয়া। তো তাহলে কত 32 আসছে। যারা অঙ্কে স্মার্ট এগুলো তো খুব সুন্দরভাবে করতে পারবে আশা করছি, আর অবশ্যই পারবে। তো এটা গেল, তাহলে 32 রান কিন্তু 10 ওভারে কিন্তু তুলে ফেললো। এইবার যে টোটাল যে 282 রানের লক্ষ্য যেটা করেছে ছিল যেটা, তো তার থেকে সে কিন্তু 10 ওভারে 32 রানটা কভার করে ফেললো। তো আমি তাহলে 282 রানটার যে টার্গেট ছিল তার থেকে সে কিন্তু 10 ওভারে প্রথম 10 ওভারে কিন্তু এই 32 রানটা তুলে ফেললো। তাহলে এখনও তার কত রান তুলতে হবে, মাইনাস তো অবশ্যই করবে এটা, মানে এটা থেকে এটা মাইনাস করবে। তাহলে বুঝতেই পারছো, যদি 82 থেকে 282 থেকে 32 মাইনাস দেয় তাহলে 250 থাকে। তাহলে এটা 250 থাকছে এখানটায়। তার মানে এখনও বাদ বাকি দেখো ওয়ান ডে খেলা, তাহলে ওয়ান ডে যদি খেলা হয় তো বুঝতেই পারছো পুরো 50 ওভারের মধ্যে থেকে এখনও তাহলে 40 ওভার বাকি আছে। তাহলে 40 দিয়ে যদি ভাগ করো তবেই তো ক্যালকুলেশন বেরিয়ে আসে। তো আমরা এটা 40 দিয়ে ভাগ করো, বেশি বড় সড়ো করতে যাব না, এটাকে 40 দিয়ে ভাগ করো। 40 দিয়ে যদি ভাগ করি তাহলে এই 0 তো আউট হচ্ছেই, তাহলে এই যে 4 দিয়ে 25কে শুধুমাত্র ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার চলে আসবে। তো এটা আশা করি ভাগ করতে তো করেই দিচ্ছি ব্যাপারটা, সব যখন করলাম এটা বাকি রাখবো কেন। 2 এ 5 25, তার মানে দেখো 6 বা 4 6 কত 24 চলে আসছে এটা। তো এখানে 1 আসবে, পয়েন্ট দিলে কত 0। আচ্ছা 2 বাদ দিলে কত 8, 2 থাকছে, পয়েন্টের জন্য 0 আসবে, 5 বারে 20 যেটা মিলে যাবে এখানটায়। তো বুঝতেই পারছো ব্যাপারটা, এই 6.25 যেটা মানে অপশান এটা কিন্তু সঠিক অ্যান্সার, বোঝা গেল। তাহলে অ্যান্সারটা কত, অপশানটা হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার। তো চলো পরবর্তী প্রশ্নতে চলো। তাহলে এই সেটে 20 দাগের প্রশ্নটা তাহলে আমরা দেখি। a/b = 3:2 এবং b/c = 3:2। আবার দেওয়া আছে কি হলে a + b/b + c = কত। তো একদম সিম্পল ক্যালকুলেশন চলো করছি, তোমরা যারা পারো না তাদের জন্য। a/b কত c, এটা গেল। এবার দেখো এই এর অনুপাতটা প্রথমেরটাই, দ্বিতীয়টাই। এটার কেসও তাই হবে, বি এর অনুপাতে এটা প্রথমেরটা, সি পরে আছে তাই পরের অনুপাতটা এটাই। তো শুধু ক্যালকুলেশন করব। এখানে এ বি কত রয়েছে, এর অনুপাত রয়েছে দেখো, এর অনুপাত রয়েছে 3 আর এখানে 2। এই 2টাকে দেখো এক সেকেন্ড এই যে এনাদের দুজনের মধ্যে দেখো এই যে ডান সাইডের সংখ্যার ডান সাইডে কিন্তু ফাঁকা রয়েছে, তাহলে এটাকে দিয়ে এটা পূরণ করতে হবে। তো এখানে 2 দিয়ে দিতে হচ্ছে, তাহলে এই সিরিজটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে দেখো বি এর মান 3 আছে আর হচ্ছে গিয়ে সি এর মান কত 2 আছে। তো এনারা দুজনের মধ্যে এই যে 3-এর বা সাইডের ঘর কিন্তু ফাঁকা, এই সোজার এই ফাঁকা, তো এটাকে দিয়ে এটা পূরণ করতে হবে। তাহলে এটা পূরণ করে দিলাম। তো এইখানে দেখো কাটাকুটির কোনো যাচ্ছে না, এই সিরিজে কেউ কমন সংখ্যা নেই, তার জন্য যেমনটা আছে গুণ করে বসিয়ে দিলেই হবে। তো 2 দুগুণে কত 4, 3 দুগুণে 6, 3 3 9 বসিয়ে দেবো। এখানে কত 4 হচ্ছে, এখানে কত 6 হচ্ছে, আর এখানে কত 9 হলো। এগুলি কিন্তু অনুপাত আকারে ছিল, অ্যাকচুয়ালি অত কিছু বসাইনি অবশ্য। তো এই হচ্ছে মেন ফ্যাক্ট। এইবার যেটা বলার, এবার দেখো এর যে মানটা কিন্তু এটা, বি এর মানটা 6 আর সি এর মানটা কিন্তু 4। এবার দেখো শুধুমাত্র ক্যালকুলেশন, এই যে a + b,
তাহলে এ প্লাস বি মানে কি, এরা দুজনের যোগফল, তাহলে 9 আর 6 যোগ করলে কত, 15 হয়। তাহলে ডাইরেক্ট 15 বসিয়ে দিতে পারছি এখানটায়, মানে এই যে পুরোটা যোগফলের যে ক্যালকুলেশনটা, তাহলে এখানে 15 বসিয়ে দিতে পারছি। তো এখানে আমরা কি করব, 15 বসিয়ে দিলাম, ব্যাপারটা তো বললাম। তাছাড়া অনুপাত দিলাম, কেন মিডিলে অনুপাত রয়েছে দেখো এখানটায়। তারপরে যেটা এখানে রয়েছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি মানে কি, বি এর মান এটা, সি এর মান দেখো তার নিচে একটা, যদি যোগ করি তাহলে 6 আর 4 যোগ করলে কত, 10 হয়। তাহলে 10টাকে তারপরে বসিয়ে দেবো, তাহলে আর এক্সট্রা কোনো খাটতে হচ্ছে না, এখানে 10 তাহলে বসিয়ে দিলাম। তো দেখো অনুপাতের কেস না, অনুপাতের দেখো এখানেও কমন দেখো 5 দিয়ে কাটাকুটির এখনও কিন্তু ব্যবস্থা আছে। তাহলে কি করব, এখানে 5 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে কাটলে 2 হবে। তো এখানে 5 দিয়ে কাটলে 3 হচ্ছে, আর 5 দিয়ে কাটলে কত, 2 হচ্ছে। এইটাই শুধুমাত্র আমাদের অ্যান্সার। তাহলে অপশান কোনটা, অপশান এটা কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী এই সেটের পরের প্রশ্নটা দেখো। এই সেটের পরবর্তী প্রশ্ন যেটা 23 দাগের প্রশ্ন, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়োগ করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন তাহলে কত? তো দেখো একদম সিম্পল ক্যালকুলেশন, যেটা এটারই একটা ফেমাস সূত্র আমার জানা আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর সেটা হচ্ছে কি, যে লাভ্যাংশটা আগে নয়, এটা হচ্ছে মূলধন। আমি ময়স্য দিয়ে মূলধন ইন্টু কি হচ্ছে, মূলধন ইন্টু সময়, তার সাথে সময় দিচ্ছি, ইকুয়াল টু কী হয়, লাভ্যাংশ হয়। লাভ্যাংশ দিয়ে আমি কেসটা মিটিয়ে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে মেন ক্যালকুলেশন। এইবার দেখো মূলধনের জায়গায় মূলধন বসাবো। এই যে অমলকে অমল দিয়ে এ দিয়ে কাউন্ট করে দিচ্ছি। তাহলে অমল কি করছে, অমল দেখো মূলধন হিসেবে ফার্স্টে কত, 500 টাকা দিল, 500 টাকাকে লিখলাম, ইন্টু সময় কত দিয়েছে, 9 মাস দিয়েছে। এনাদের দুজনের গুণফলিত, লাভ্যাংশ, এনাদের দুজনের গুণফলিত লাভ্যাংশ আসবে যেটা আসবে আসুক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তীতে, বিমল কিছু টাকা 6 মাসে, তাহলে বিমল কত টাকা দিয়েছে সেটা কিন্তু একদমই জানছি না। তাহলে বি দিয়ে কাজ মেটালাম, আর কত টাকা দিচ্ছে একদম জানি না, কিন্তু সে কিন্তু 6 মাস খাটিয়েছে টাকাটা। তাহলে এখানে কত, 6 মাস দিলাম, 1 সেকেন্ড, 6 মাস দিলাম। এইবার যেটা এনার যে টাকাটা, দেখো বিমলের কিন্তু সুন্দরভাবে পার্সোনাল লাভ্যাংশের টাকাটা কিন্তু 46 টাকা কিন্তু আরামসে বলে দিয়েছে। তাহলে আমরা এখানে 46 টাকাকে এখানে লিখতে পারি। তো এখানে আমরা কিন্তু 46 টাকাকে লিখলাম। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে মোট লাভ, মানে দেখো মোট লাভ মানে কি, দুজনের টোটাল লাভটাকে এই 69 টাকাকে এরা বলতে চাইছে, আর বলতে চাইছে কি, বলছি। তো আমি বিমলের পার্সোনাল লাভটা কিন্তু বুঝে গেছি বা এখানে লিখে দিয়েছে। তাহলে এই বিমলের যে লাভটা সেটা কিন্তু টোটাল থেকে মাইনাস করে দিলেই তো আমরা অমলের লাভটা পাবো। তো আমরা এখানে শুধু মাইনাস করব 69 আর এদিকে তোমার 46। অঙ্কের জিনিস একটু মানে যারা তোমাদেরকে দেখো কে কেমন জানো তা তো আমি ভিডিওর মধ্যে বুঝতে পারছি না, কিন্তু আমি আমার সলিউশনটা আমার ডিটেলসে না বললে তো তোমরা বুঝতে পারবে না, তার জন্য কিন্তু একটু ডিটেলসে বলছি। তো ব্যাপারটা হচ্ছে কি, মাইনাস যদি করি এখানে 3 হচ্ছে, আর এখানে কত 2 হচ্ছে, তাহলে 23 হবে। তো এখানে আমি কী করে লিখছি, 30 লিখছি। এইবার দেখো একটা সুন্দর পলিসি, এই দুটোকে উড়িয়ে দেবে। এক সেকেন্ড, এটার মাত্রাটা অনেকটা বড় হয়ে গেল। এটা আর এটাকে উড়িয়ে দিলাম, উড়িয়ে দিয়ে একটা কাজ করব, সেটা কি করব, এই মিডিলে এইখানে একটা দাগ দেবো, সমান সমান দিয়ে এটাকে লিখব। একদম সিম্পল এভাবে ক্যালকুলেশন করবে। তো দেখো এই জায়গাটা কিন্তু আমরা এই 23-এর ডবল 46, তাহলে কেটে দিলাম এইখানটা। তারপরে দেখো এই 2 দিয়ে নিচে কাটা যায় জানো, ওগুলো 3 দিলাম। এই 3 দিয়ে এটাকে কাটলে এখানে 3 চলে আসে। তো দেখো শুধুমাত্র এই যে এক্সের পরিমাণটা, এই 3 পাঁচা কত, মানে 1500 টাকা আরামসে বেরিয়ে আসছে। কেন এই এক্স, এই কোনাকুনি, আর এরা জানো তো কোনাকুনি গুণের কেস হয়। তো এক্সের যদি এখানে চলে যায় তাহলে এদের গুণফল এটাই থাকবে, মানে 1500 চলে আসবে। তো আমার অ্যান্সারটা কত আসে, এক্সের মান এই 1500, 500 গুণ করলে তাহলে 1500 চলে আসে। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, মানে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী চলো সেটের প্রশ্নটা দেখি।
দেখো এই সেটের 31 দাগের প্রশ্নটা কি বলছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান কোণের পরিমাণ কি হবে? সমকোণী সমকোণী মানে কি, এই যে সমকোণী মানে 90 ডিগ্রি হয়, আর সমদ্বিবাহু মানে কি এই বাহু আর এই বাহু সমান হতে হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, প্লাস হচ্ছে কি 90 ডিগ্রি, সমকোণী মানে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে তার সাথে দুটো বাহু সমান হবে, আর একটা বাহু তো অসমান হয়ই। এই কেসটা এই ধরনের কিন্তু ত্রিভুজ কিন্তু এটা বলছে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো একটা ত্রিভুজের এই এই কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, সে যে কোনো ত্রিভুজই হোক না কেন তার যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে টোটাল কিন্তু 180 ডিগ্রি হবে, সে যে ধরনের ত্রিভুজই হোক না কেন টোটাল হচ্ছে 180 ডিগ্রি হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা তো 90 ডিগ্রি হবেই, এক সেকেন্ড, এটা তো 90 ডিগ্রি হবেই, কেন এটা সমকোণী মানে তো 90 ডিগ্রি তো হচ্ছে, এটা নিয়ে তো কোনো চিন্তা নেই। ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হতেই হবে। তো এইখানে দেখো এইখানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এই পরবর্তী দেখো টোটাল তো 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে থেকে 90 ডিগ্রি আমি তো খুঁজে পেয়ে গেলাম যে কোণটা, আর পরবর্তী তাহলে এখনও 90 ডিগ্রি পড়ে থাকবে দুই কোণের মধ্যে। আর যেহেতু এই বাহু আর এই বাহু সমান, আর এই কোণ আর এই কোণ তো সমান হতেই হবে, তাহলে 45 45 করে ভাগে পড়ে যাবে। এই হচ্ছে কি ব্যাপারটা ছিল, আর কিছু নেই অঙ্কটার মধ্যে। তো এখানে এই কোণটা আর এই কোণটা, এটাও কত 45 ডিগ্রি করে ভাগে পড়বে, আর এটাও 45 ডিগ্রি করেই ভাগে পড়বে। তো ব্যাপারটা বুঝতে পারলে যে কি বলছে প্রশ্নটা, দুটি সমান কোণের পরিমাপ কত, তাহলে 45 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কেমন আছে। তো এখানে এই সেটের 35 নম্বর যে প্রশ্নটা, এই একটা সরলীকরণ দেওয়া আছে, এর মানটা কত সেটা বের করতে হবে। তো এটা তোমাদেরকে একটু শর্ট রুলসে বলে দিচ্ছি ব্যাপারটা। 35-এর এই 5/6 আছে না, তাহলে ফার্স্টে লেখো 5/, যেমন আছে তেমন লেখো, 5/6 আছে, তারপরে দেখো গুণ কত 2/9 আছে, এই পর্যন্ত লিখবে। এইবার দেখো ভাগ চিহ্ন রয়েছে না, এই ভাগটাকে কি করবে, এখানে গুণ লিখবে। গুণ লিখে যখনই এই ভাগটা এখানে গুণ আকারে বসাবে, তখনই কিন্তু এই যে ব্যাপারটা রয়েছে 4/9, এই পুরো সেটিংটা পাল্টে যাবে, মানে 9 উপরে যাবে আর 4 নিচে চলে আসবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে ভাগের বদলে গুণ দেব, আর এখানে উপরে ওই পুরো সেটিংটাই পাল্টে খাবে। তারপরেও সেম হবে, ভাগের বদলে গুণ দেবে, এক সেকেন্ড ভালো করে গুণটা বললো না, এটা গুণ দেবে, আর কি করবে 7/7/6 লিখবে। তো এইবার শুধুমাত্র একটু কাটাকুটি প্রসেসটাকে অ্যাপ্লাই করবে এখানটায়, মানে কি হচ্ছে, এই 9 দেখো আউট যাচ্ছে, এটা কাটলে কত 2 আসছে, আর পর দেখো কাটাকুটি হয় না, তার মানে কত হচ্ছে উপরে দেখো এইখানটায় আমার কত 5 কত 35 থাকবে, উপরে 5 থাকবে, আর নিচে কোনটা আছে, নিচে তোমার 6×2 = 12, 6 কত 72, তো নিচে কত 72 আছে। এইবার শুধু এই 35টাকে এই 72 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার চলে আসবে। তো তাহলে এটা সঠিক অ্যান্সার যেটা আসবে সেটা হবে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখো, 0.4 সামথিং 486 সামথিং আসবে, 86। আর যেটা তোমাদের রাউন্ড ফিগারে চলে আসবে এখানে 0.49 রাউন্ড ফিগারে মোটামুটি ওটা নেবে। তো সঠিক অ্যান্সারটা এটা রাইট অ্যান্সার, মানে অপশান সিটা রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী এই সেটের প্রশ্ন 39 দাগেরটা, যদি একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি হয়, যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো এই প্রস্থ এটাকে বলে আর দৈর্ঘ্য এটাকে বলে। এই দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ এটাকে বোঝাতে চাইছে প্রস্থ যদি সামথিং কিছু এক্স হয়, তাহলে এটা 2x আকারে রয়েছে, এই কেসটা বোঝালো। এবার বলছি কি, দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে এইখানে যতটা জমি রয়েছে, এই কালারটা দেখতে পাচ্ছ না, এটা জমিটা, এই জমিটা কতটা সেটাকে ক্ষেত্রফল বলে। তো ব্যাপারটা হচ্ছে কি, সিম্পল যদি সূত্র ছাড়া তোমরা করো তাহলে এটাও তো 2x,
আর এটা তো এক্স। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা এটা যদি দৈর্ঘ্য হয় এটা তো দৈর্ঘ্য, আর এটা যদি প্রস্থ হয় তাহলে এটাও তো প্রস্থ। তার মানে এটা যদি এক্স হয় এটাও এক্স, এটা যদি এক্স হয় এটাও এক্স, এটা টু এক্স হলে এটাও টু এক্স, এটা টু এক্স হলে এটাও টু এক্স। তো এগুলি পরিসীমা মানে কি, বেড়াটাকে পরিসীমা বলে, এই পুরো সীমা রেখাটাকে পরিসীমা বলে। তো এই টোটাল বেড়া কত, এখানে টু আর এখানে কত, দুইয়ে দিয়ে কত, 4x 5 6, তাহলে 6x না, টোটাল যোগ করলে 6x হয়, তাহলে পরিসীমা। তো ব্যাপারটা হচ্ছে কি 6x, এই 6x মানেই তো 24 না? কেন এর মানে 24? দেখো পরিসীমা মানেই তো 24 সেন্টিমিটার বলেছে, তো এই 6 দিয়ে 24কে কাটা যায় এখানে। এক সেকেন্ড, তো আমরা যদি এটাকে কাটি, 6 দিয়ে এটাকে যদি কাটি, তাহলে 4 6 কত, 24 না? তাহলে এক্সের মান আমি কত, 4 পেয়ে গেলাম। তাহলে এই যে ইনি যে এক্স, তাহলে এর মান কত, 4। আর ইনি যে 2x, তার মানে এটা এক্স মানে তো 4 দুগুণি কত, 8। তো এইটা মানে কত, 8। তো আমরা কি জানি, আমরা তো এটা জানি যে কোনো একটা জমি যায়, এই ধরো সিম্পলভাবে বোঝো, এই যে কোণা, এই যে কর্ণ, এই কর্ণের দুটো বাহু আছে না, দুটো বাহুকে গুণ করে দিলেই এর পুরো ক্ষেত্রফল বেরিয়ে আসে। অর্থাৎ আমরা যদি একটু কায়দা করে বলি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে গুণ করলে যা হয়, তার মানে কি হচ্ছে, 8 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে 4 কিন্তু 32, যেটা অপশান বিটা কিন্তু রাইট অ্যান্সার। তার মানে কি হচ্ছে, 8 গুণ 4 ইকুয়াল টু কত, 32। এক সেকেন্ড, এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, অর্থাৎ এই অপশান বিটা কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নে। দেখো এই সেটের 43 দাগের প্রশ্নটা খেয়াল করো। বলছে কি একটি ট্রাপিজিয়ামটা অনেকটা এরকম টাইপের মতো, এই টাইপের মতো, অনেকটা না, এইটাই। ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য, দেখো সমান্তরাল মানে এইটা আর এটা সমান্তরাল। কেন সমান্তরাল? এইটা আর এটা কখনো মানে স্পর্শ করবে না। কেন? এইখান থেকে এটার হাইট যতটা, এখান থেকে এটার হাইটটা এই অল টাইম মানে জিনিসটা ডিস্টেন্সটা ইকুয়াল থাকবে, সবসময় সমান থাকবে। সেই কারণের জন্য কি সমান্তরাল বলে, এগুলি বোঝো। এবার ব্যাপারটা হচ্ছে কি যে সমান্তরাল দুটি বাহু, আর দেখো দুটি বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে 52 সেন্টিমিটার, একটা 24 সেন্টিমিটার। তো এই বড়টা 52 আমরা অ্যাপ্লাই করব, তাহলে বড়টাকে 52 লিখছি, আর ওপরের যেটা 24 বাহু লিখছি। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আর একটা কী বললো জানি এখানে, হ্যাঁ মধ্যেকার দূরত্ব মানে ডিস্টেন্স, মানে এইখান থেকে এনাদের যে দূরত্বটা, সে সব জায়গায় সমান্তরাল হবে। কেন হবে? সমান হবে। এর কারণটা হচ্ছে সমান্তরাল থাকার জন্য। তো অ্যাকচুয়ালি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 24 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব, বা হাইট যেটা বলতে পারি আমরা, এখানে হাইটটা বলেও উল্লেখ করতে পারি। তাহলে হাইটটা কিন্তু এখানে কত, 24 আসে। এবার দেখো সিম্পল একটাই, এই ট্রাপিজিয়ামের কি বলছে এখানে, ক্ষেত্রফলকে চাইছে না। ক্ষেত্রফল মানে কি, এই যে সবুজ অংশটা, এর যতটা জমি রয়েছে বা জায়গা রয়েছে, এটাকে ক্ষেত্রফল বলে। তো এইখানে ক্ষেত্রফল সূত্র যদি বের করতে চাও, তাহলে ছোট্ট করে একটা সূত্র তোমাদের কিন্তু জানতে হবে, সেটা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। মানে এই যে সমান্তরাল এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল আকারে রয়েছে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। অর্থাৎ কি হচ্ছে, 52 আর এদিকে 24-এর যদি আমরা যোগ করি, তাহলে সেটা কত পাবো সেটা হিসেব করে লিখতে হবে এই জায়গাটা, ইন্টু উচ্চতা, মানে উচ্চতা কত 24, সেটাকে গুণ আকারে লিখবো। ফার্স্টে কী করবো, এটা আর এটাকে গুণ করছি, যোগ করছি। তাহলে এটাকে 2 আর 4 যোগ করলে কত আছে, 6, আর এদিকে 5 আর এদিকে 2 যদি যোগ করি তাহলে 7, মানে 76 পড়ছে। তাহলে হাফ ইন্টু সমান্তরালের যোগফল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কত, এখানে 76 আসছে, ইন্টু উচ্চতা মানে কত, 24 আসলো। তো এইখানে আমি এটাকে যদি আমি কাটি, তাহলে কত আসছে এখানটা দেখো, আমি নিচে লিখছি, তাহলে 3 দুগুণি 6 আর 8 দুগুণে কত, 16, মানে 38। তো এখানে এই 38 আর এই 24-এর গুণ করলে আমাদের কাজটা ঝামেলা মিটে যাচ্ছে। দেখো 38 আর 24-এর গুণ করলে আরামসে, দেখো আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তো ওইটা অ্যাপ্লাই করা যাবে না, তবে তোমরা গুণ করে দেখবে, এই যে 912 সেটা কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাছাড়াও তোমরা গুণ করে দেখো, অসুবিধা নেই। তো সঠিক অ্যান্সারটা কোথায়, অপশান সি যেটা, সেটাই কিন্তু রাইট অ্যান্সার। এই মানে এই দুটোর গুণ করলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন। তাহলে এই জিনিসটা আরেকবার তোমাদেরকে বলে দিই, যে এই যে ট্রাপিজিয়ামের যদি সূত্রর মানে ক্ষেত্রফলের যদি সূত্র কখনো বের করতে পারে, তাহলে সূত্রটা হচ্ছে, তোমরা লিখে রেখো দরকার পড়লে, তোমরা যারা জানো না, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এই সমান্তরাল মানে এই বাহু আর এই বাহুর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, মানে উচ্চতার এটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে চাই।
দেখো এই সেটের 47 দাগের প্রশ্ন, যেটা 47 দাগের, যদি 5a+1/a = 6 হয়, তবে 25a² + 1/a² এর মানটা কত? মানে এটার মানটা কত, এটা থেকে আমাদের অ্যাপ্লাই করে বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু, আমরা তাহলে ক্যালকুলেশন করি একটু। তো আমাদের এইখানে রয়েছে কি, আমাদের এখানে রয়েছে দেখো 5a, তাহলে 5a রইল প্লাস কি 1/a ইকুয়াল টু কত? 6। আমরা কেন এটাকে হোল স্কোয়ার, এটাকে তার স্কোয়ার দেবো কেন? এই ফিগারটা স্কোয়ারের কোনো একটা জিনিস দেখতে পাচ্ছি। এগুলি কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, অ্যাডভান্স বলাটা উচিত হবে না, তবে একটু। তো এগুলি মোটামুটি একটু জানকারি না থাকলে কিন্তু হতে চায় না, তবে প্র্যাকটিসে একমাত্র এর রাস্তা, মানে এগুলিকে সমাধান করার। তো ব্যাপারটা খেয়াল করো যে হচ্ছে কি, তাহলে আমরা কি করছি, এটা পুরোটার হলো স্কোয়ার দিচ্ছি, আর এটাকে স্কোয়ার দেওয়া মানে কি, এটা স্কোয়ার দিতেই হবে ব্যাপারটা। তো এখানে a প্লাস এটা b, তাহলে a+b তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো, ইকুয়াল টু এটা স্কোয়ার রয়েছে, এটা তো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি। তো a² + b² সূত্র a² + 2a+b² অ্যাপ্লাই করবো, তাহলে a² যদি 5a² মানে কি, a² মানে 25 হবে, এখানে 5 5 25, a তার স্কোয়ার হবে, প্লাস 2ab মানে 2a মানে 5a, বি মানে হচ্ছে 1/a এটা হবে, প্লাস b² মানে কি হবে 1/a তার স্কোয়ার ইকুয়াল টু, এদিকে 6 6 36টা চলে আসলে এইখানটায়। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, এইটা ব্যাপারটা যেটা আমি বলতে চাইছি, যে এই কিন্তু কাটা গেলে, যেহেতু এগুলি গুণ সম্পর্কে এখানটা রয়েছে, তাহলে কাটাকুটি তো অবশ্যই যাবে। তাছাড়াও এইখানে দেখো 5 দুগুণী 10 কিন্তু অটোমেটিক এটা হয়ে রয়েছে। আগে একটু সেখানে একটা কাজ করি, একটা জিনিস চোখে পড়লো, যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে আমরা যদি এক সাইড করে এদিকে যোগ করি, তবে দেখো একটা জিনিস, মজাদার জিনিস দেখতে পাই। সেটা কি, 2a + 25a তার স্কোয়ার প্লাস ওদিকের আমি a/a তার স্কোয়ার 1/a তার স্কোয়ার যদি করি, তো একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে পারছি, এটাকে আর এটাকে আমি এক সাইডে জড়ো করে দিয়ে, এই যে 5 দুগুণে 10, এটা তো সংখ্যাটা চলে আসলো, এইটাকে কি করব, ওদিক নিয়ে মাইনাস করব, যেহেতু এর প্লাস আছে রয়েছে, দিক গিয়ে মাইনাস করে দেবো 36-এর সাথে। কেন করবো বুঝতেই পারছো, এটাকে প্লাসটা ওদিক গিয়ে মাইনাস হয়ে যায়। তো ইকুয়াল আমরা কি করছি, এদিকে 36টা তো আর রয়েছেই, মাইনাস কত 10 করে দিচ্ছি। তো এইখানে 36 ক্ষেত্রে 10 মাইনাস করলে কত, 26 হয়, বুঝতে পারছো ব্যাপারটা। আর একটা জিনিস খুব তোমরা দেখো, জিনিসটা বুঝে গেছো হয়তো অনেকেই, এই যে ফিগারটা রয়েছে, মানে 25a² + 1/a তার স্কোয়ার, দেখো এই ফিগারটাই দেখো এখানে বসে আছে, ভালো করে খেয়াল করো, এই ফিগারটা এখানে বসে, এটা ইকুয়াল টুই কত, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি চাইছে এখানটায়, তাই না? তো এটা মানেই তো এটা, অর্থাৎ এটার বিয়োগফল কত, 26 না? তাহলে 26ই আমার অ্যান্সার, মানে অপশান এই দেখো, এটা কিন্তু অ্যান্সার। মানে তোমরা যদি না দেখতে পারো, তাহলে কিন্তু আমি এখানে মুছে দিচ্ছি, দেখো এইখানে 26 কিন্তু অ্যান্সার, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কত, এই 26 কিন্তু রাইট অ্যান্সার। চলো পরবর্তীভাবে তোমরা এই সলিউশনগুলি করবে। আচ্ছা, তাহলে চলো পরবর্তী প্রশ্নে। দেখো এই সেটের 48 দাগের প্রশ্নটা খেয়াল করো, 1:3:4:7 অনুপাতের 4টি সংখ্যার যোগফল 105 যদি হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এদের মধ্যেই তো অনুপাত রয়েছে, এদের মধ্যে থেকেই সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত, 7। টোটাল মিলে আমার কত, 7 আর 3 10 14 15, টোটাল মিলে 15, 15-র মধ্যে 7 মানে বৃহত্তম। আর এখানে তো 105 তো দেওয়াই আছে, সিম্পল ক্যালকুলেশন, তোমরা সবাই পারবে আশা করি, তবুও আমি দেখিয়ে দিই যেহেতু সেটের মধ্যে প্রশ্নটা আছে। তাহলে টোটাল আমার কত, 15, 15-র মধ্যে 7টা বৃহত্তম, আর টোটাল আমার কত, 105। তো আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি। তো এইটা এটা কাটলে কত, 7 15 105। তো এই 7 7 কত, 49 হয়, তাহলে 7 7 কত, আরে জ্বালাতন, মানে 49। এটা কিন্তু সঠিক অ্যান্সার, মানে অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। চলো তাহলে পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন যেটা 51 দাগেরটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 বাড়ানো হলে সংখ্যাটি 27 35 25 এবং 21 দ্বারা বিভাজ্য। তো এগুলির ফার্স্টে কি করবে, লসাগু করে, মানে কি এটা, মানে এই 27,
তারপর তোমার এখানে 35, তারপর এখানে 25, আর কত 21। এগুলির যদি লসাগু করো তাহলে লসাগুটা কত আসবে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করে দেখো। মেন অঙ্কটা তো অ্যাকচুয়ালি বলে দেওয়ার কথা, আমি সেটা করে দিচ্ছি। তো এটা যদি লসাগু করো তাহলে 4725 লসাগু আসবে। তো এটা আসবে কত 4725। এবার মেন ব্যাপারটা কি, এই যে এখানে কত বলেছে না, এখানে দেখো এইখানে যেটা এখানে বলছে না যে 3 বাড়ানো হলে, তাহলে এখান থেকে 3 যদি কমিয়ে দিই তাহলে সেই সংখ্যাটাকে 3 বাড়ালেই তো এটা আসবে, যেটা এই সংখ্যাগুলি দিয়ে ভাগ যাওয়া সম্ভব, বিভাজ্য হবে। তো আমি এটা কি করছি, এটার থেকে আমি যদি 3কে মাইনাস করে দিই তবে 2, 1 সেকেন্ড, 2, 2, 7, 4 এমন একটা সংখ্যা আসবে। এই সংখ্যার সাথে 3 যোগ করতে পারলেই তো এই সংখ্যাটা আসবে, যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এইগুলি সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য হবে। তো এই ছিল মোটামুটি এটা এই 51 দাগের প্রশ্ন সমাধানটা। পরবর্তী প্রশ্ন চলো। দেখো পরবর্তী প্রশ্ন যেটা 55 দাগেরটা, দুটি বৃত্তের পরিধির অনুপাত কত 5:6 হলে ব্যাসের অনুপাতটা কত? তো এখানে পরিধির অনুপাত বলেছে। পরিধি মানে কি, এই পুরোটাকে বলে পরিধি, এটারও পরিধির এই ব্যাপারটা বলে। 5:6 মানে এটা পুরোটার পরিধি কত 5, আর এটা পুরোটির পরিধি বা বেড়া যদি বলি আমরা বাংলা ভাষায়, তাহলে সেটা কিন্তু কত 5 আর 6 অনুপাতে রয়েছে। এটার পরিসীমা 5, এটার পরিসীমা কত 5, 1 সেকেন্ড, এটার পরিসীমা কত 5 আর এটার কত 6। তো এইগুলোর পরিসীমার সূত্র তো জানতেই হবে, না হলে তো হবে কি করে। পরিসীমার সূত্র 2 1 সেকেন্ড 2 পাই আর, আর এটারও তো তাই হবে, কিন্তু বড় ছোট ব্যাপারটা হতে পারে, কিন্তু পরিসীমার সূত্র তো এক হবে। তাহলে 2 পাই তো কখনো চেঞ্জ হয় না, এই আর এর মানটা চেঞ্জ হয়। ওটাকে কি করলাম, এটাকে বড় ছোট হাতের আর দিলাম, এটা বড় হাতের আর দিলাম। এইবার দেখো এই যে ব্যাপারটা যেটা, এটা দেখো এই যে উপরের যে অনুপাতটা সেটা কত 5 আকারে, আর নিচের অনুপাতটা কত 6 আকারে দেওয়া আছে, তাই করব। তো এখানে 5 অনুপাতে দেওয়া আছে, এটা 6 অনুপাতে দেওয়া আছে। তো শুধুমাত্র ছোট্ট করে একটা ক্যালকুলেশন দেখো, আমি এটা পুরো ডিটেলসে কেন বললাম, তাহলে তোমরা প্রশ্নটা মনে রাখতে সুবিধা হবে, তাই আমি পুরো ডিটেলসে দেখো, একদম সিম্পল জিনিস। এটা দেখো উপর নিচে কাটা গেল গিয়ে, এটা তো থাকবে, এগুলো সবার জন্য সমান, তাহলে কাটা গেল। তো দেখো এইখানে ছোট হার, এইখানে ছোট আর এখানে বড় হার, তাহলে এটার মান উপরেরটা তাই হয়, আর নিচের মানটা নিচের মানই হয়। তা অ্যাকচুয়ালি কী হচ্ছে যে এর যে অ্যাকচুয়ালি দেখো ব্যাসার্ধ, আর এর মান তো ব্যাসার্ধ। তো একটা জিনিস খেয়াল করো, ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস, মানে কি এটাকে বলতে চাইছি আমি। ব্যাস মানে কি পুরোটা মিলে হচ্ছে গিয়ে তোমার ব্যাস, আর এই মিডিল থেকে কেন্দ্রবিন্দু থেকে এই পরিসীমার যে রেখা সেই পর্যন্ত থেকে ব্যাসার্ধ বলে, আর পুরোটাকে ব্যাস বলে, এটারও সেম কেস হবে। তো আমি পেয়েছি কি এখানে, ব্যাসার্ধ, মানে এইখান থেকে এইটুকু পেয়েছি, তাহলে এর ডবল হচ্ছে ব্যাস। যেহেতু এখানে ব্যাসের অনুপাত থেকে চাইছে, তাহলে এটার ডবল 2 দিয়ে গুণ করলেই চলে আসবে, এরাও 2 দিয়ে গুণ করতে হবে। তো আমি কি করছি, গুণ এখানেরও 2-এর সাথে 2 করলে ব্যাস চলে আসে, এরও 2 দিয়ে গুণ করলে ব্যাস চলে আসে। অ্যাকচুয়ালি সেটা ছিল আর এর মান, অর্থাৎ ব্যাসার্ধের মান ছিল 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তো এই ব্যাপারটুকু পর্যন্ত আসলাম। এইবার যেটা আমি দেখো একদম মেন ব্যাপারটা বলে দিচ্ছি। এ উপর নিচে 2 আছে, 2 দিয়ে তাহলে আউট হয়ে যাচ্ছে। তো এর মান কত আমার 5ই থাকছে। এক সেকেন্ড, এর মান তাহলে উপরের মান 5ই থাকছে, আমার নিচের বড় হাতের যে আর এর মান সেটা 6 থাকছে। অর্থাৎ এত ঘুরানো পেঁচানো কোনো দরকার নেই যদি এমনটা থাকে, কিন্তু আমি ডিটেলসটা বলে দেওয়ার জন্যই আমি এটা করেছি। কিন্তু তোমাদের যদি দেখো এরকম প্রশ্ন, যেমন অনুপাত দেওয়া ছিল সেই অনুপাতটাই অ্যান্সার চলে আসে, অর্থাৎ 5:6 অনুপাতটাই কিন্তু অ্যান্সার চলে আসে। অর্থাৎ এই যে বি যেটা, সেটা কিন্তু সঠিক অ্যান্সার, অপশান বি যেটা। আচ্ছা 55 দাগের চলো তাহলে পরবর্তী প্রশ্নটাতে। চলো এই সেটের 63 দাগের অ্যান্সারটা দেখো। 63 দাগের কী বলে, এখানে হয়তো ঠিক মতন বুঝতে পারবে না, তার জন্য আমি সাইডে করে দিয়েছি, ব্যাপারটাকে লিখে রেখেছি। দেখো 3-এর পাওয়ার কত 65 আছে, গুণ 6-এর পাওয়ার এখানে 59 আছে, আর তারপরে দেখো
যেটা হচ্ছে গিয়ে 7-এর পাওয়ার 71 আছে। তো দেখো এই সংখ্যাটির একক সংখ্যাটি কোনটা সেটা তোমাদেরকে বের করতে বলছে। তো দেখো এটা করার একদম শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। আর ডিটেলসটা দেখাতে গেলে একটু ভিডিও আরও বড় হয়ে যাবে, তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি না, তোমরা আমাকে যদি পারো একটু মনে করাবে, তাহলে এর শর্ট ট্রিক্সের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো দেখো প্রথমে শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাপারটা পুরো। দেখো এই যেটা রয়েছে 3-এর পাওয়ার যে 65, 3-এর যেই পাওয়ার যেমনই পাওয়ার থাকুক না কেন 3-এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করলে যেটা থাকছে, অর্থাৎ আমি একটুখানি বলেও দিচ্ছি ব্যাপারটা। দেখো 3-এর পাওয়ার কত 65 আছে না, তাহলে এই 65কে 3-এর পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়। 3 আর 7-এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে একবার দিলে আমার কত 4 আসছে, এখানে 2 × 5 = 25, 4 × 6 কত 24, তার মানে ভাগশেষ কত 1 থাকছে। ফলো করতে হবে যে ভাগশেষ কত থাকছে শুধু সেদিকে খেয়াল করতে হবে। তাহলে ভাগশেষ 1 থাকছে মানে এই 3-এর যে গুণটা একবার গুণ দিতে হবে, অর্থাৎ 3 একটা এখনও শেষে পড়ে আছে। এই 1 থাকার অর্থ হচ্ছে 3 এখনও একটা পড়ে আছে, মানে একক সংখ্যা রূপে। তো আমরা এখানে একটাই কাজ করব, সাইডে আমরা 3টাকে তুলে রাখলাম। এইবার একটা ছোট্ট করে কথা বলে দিচ্ছি, যে 6-এর যাই পাওয়ার, পৃথিবীর গোষ্ঠীর যাই পাওয়ার থাকুক না কেন, এই 6-এর পাওয়ার যাই থাকুক না কেন তার একক সংখ্যা 6ই হবে। একদম কোনো চিন্তা করবে না, 6ই হবে। 6 আর 5-এর কেসটা সেম হয়। তাহলে এখানে গুণ আকারে 6 দিয়ে দেবো, তাহলে এখানে কোনো টেনশন নেই। তাহলে গুণ আমার 6 থাকছে, এটা লিখে দিলাম। তো তারপরে যেটা দেখো এই 3-এর পাওয়ার আর 7-এর পাওয়ার, 3-এর পাওয়ার আর 7-এর পাওয়ার, এই দুটোর কেসে যা পাওয়ার যাই থাকুক না কেন, এই 7-এর পাওয়ার যাই থাকুক না কেন তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এই দুটোর ক্ষেত্রে কিন্তু সেম হয়। 3 আর 7-এর কেস কেন বারবার বলে দিচ্ছি, এগুলো অনেক সময় তোমাদের মনে থাকতে চায় না। তোমাদের কেন, অনেক সময় অনেকেরই মনে থাকতে চায় না। তো ব্যাপারটা এটা হচ্ছে যে এই 71কে 4 দিয়ে ভাগ করতে হবে। এগুলি প্র্যাকটিস বারবার রাখতে পারলে কিন্তু মনে থাকবে। তো এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তো 3 × 1 = 31 থাকছে। আর যদি আমি 7 বার দিই, 4 × 7 কত 28, 28 মানে 3 পড়ে থাকছে। তাহলে এই যে 3টা রইলো না, এই 3 মানে এই 7টা 3 কিন্তু এখনও পড়ে আছে, মানে 3টে 7 কিন্তু গুণ আকারে পড়ে আছে এই 3 থাকার অর্থ। তো এটা কি আমরা কি করব, এই 7 একটু সাইডে নিচে করে দিচ্ছি, তাহলে কম জায়গার মধ্যেও হয়ে যাবে ব্যাপারটা। তো এটা রয়েছে মানে কি 7 × 7 = 49-এর 9, মানে সবসময় টার্গেট করতে হবে একক সংখ্যাটাকে সবসময় রেখে দেবো। 7 × 7 = 49 মানে 49 হয়। 49-এর 9টাকে কিন্তু সাইডে মানে লিখবো। এই 49-এর মধ্যে এই 9টাকে আমরা কাউন্ট করব। এই 9 দিয়ে 7কে আবার গুণ করবে, তাহলে 7 নং কত 63, 7 নং কত 63, 63 3টাকে কাউন্ট করবে, 3টাকে কাউন্ট করে এইখানে আমরা গুণ আকারের সাইডে বসিয়ে দেবো। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি লাস্টে 3 × 3 = 9 আর 6 নং কত 54, তাহলে 54-এর 4 হবে অ্যান্সার। 54 কত হয় 5-এ 4 54 হয়। এই 54-এর যে একক সংখ্যাটা মানে একক ঘরের সংখ্যা বুঝতেই পারছো, মানে 4 হবে সঠিক অ্যান্সার। আর পরবর্তী তোমরা একটু আমাকে মনে করাবে, তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে সুন্দর করে শর্ট ট্রিক্সের মাধ্যমে কি করে করতে হয় এই অঙ্কগুলো আমি কিন্তু দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন যেটা প্রশ্ন নম্বর 67 দাগেরটা এই সেটের, পরপর দেওয়া দুটি ছাড় 10% ও আবার 10% একত্রে কত শতাংশ ছাড়ের সমান হয়। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমি এটা অন্যভাবেও করতে চাই, তো প্রথমে যদি আমি মেন ফিগার 100 ধরি, 10% ছাড় মানে কত 90, প্রথমে একটা 90/100 হচ্ছে, আবার আরেকবার ছাড় মানেও 90/100 হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি 1 সেকেন্ড, এগুলি 100 ঠিক মতন লেখা হলো না, এখানে 100 হচ্ছে। এইবার যেটা আমার বলার যেটা হচ্ছে কি এই 100 তো আউট হলো, এই 0 আউট, এই 0 আউট করে দিলাম, তাহলে 9 নং কত 81 পড়ে থাকছে, যেটা থাকছে এখনও। টোটাল আমার কত 100, এর 100 থেকে আমি যদি 81কে মাইনাস করে দিই তাহলে কত আমার ছাড় দিতে হলো সেটা বুঝতে পারবো। তোমার এখানে 9 আসছে, এখানে যদি আমি 81 9 19, এই 19% কিন্তু সে কিন্তু ছাড় পেয়েছে। হ্যাঁ, কত ছাড়ের সমান, তাহলে সেটা কিন্তু 19% সঠিক অ্যান্সার। ঠিক আছে।
71 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদেরকে, এটা একটা জিকের মতন প্রশ্ন, মানে একদমই ওই ঘড়ির সহজ একটা প্রশ্ন এটা রয়েছে, তবু বলে দিচ্ছি যারা জানো না তাদের জন্য অনলি। 12 ঘন্টা 12 ঘন্টা ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা কতবার পরস্পর 90 ডিগ্রি কোণে মানে তৈরি হয় বা সমাপতিত হয়, যাই হোক না কেন। তো এই ঘড়ির কাঁটা দেখো 1 ঘন্টায় কিন্তু 90 ডিগ্রি, যেটা আর কি সমকোণে আসা তো 90 ডিগ্রি, তো এক এক ঘন্টায় কিন্তু দুবার করে আসে। কিন্তু 12 ঘন্টায় কিন্তু সেটা 24 বারের বদলে কিন্তু 22 বার হয়। এই প্রশ্ন জিকের মতন করে মনে রাখতে হবে তোমাদেরকে। আর যদি 12 ঘন্টা তাহলে 22 বার হয়, তাহলে 24 ঘন্টা মানে সারা দিনে তাহলে কত 44 বার হয়, বাড়ির দুগুণে কত 44। তো মেনলি এখানে তো ওটা চাইনি, এবার চাইছে 12 ঘন্টার মধ্যে সমকোণে কত, সমকোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কতবার থাকবে, এক এক ঘন্টা হয়। কিন্তু কিন্তু যেহেতু এখানে এই যে একটু জিকের মতন করে দেখো, এত ডিটেলস বলা তো সম্ভব না, আমি জাস্ট একটা জিকের মতন করে প্রশ্নটা, এটা কিন্তু 22 বার হবে 12 ঘন্টা। আর যদি তোমাকে যদি সারাদিন অর্থাৎ পুরো 24 ঘন্টা বলতো তাহলে এর ডবল হয়ে যেত, তাহলে 44 বার হতো তখন। কিন্তু সঠিক অ্যান্সার এখন বর্তমানে কিন্তু এটা আছে রাইট অ্যান্সার, 22 বার, হ্যাঁ 12 ঘন্টায়। চলো দেখি পরবর্তী প্রশ্ন। দেখো এই প্রশ্ন লাস্ট প্রশ্ন এই সেটের 75 নম্বর অঙ্ক, মানে এই সিরিজে মানে এক কথায় এই মক টেস্ট যে সিরিজটা ছিল এর মধ্যে 75 লাস্ট অঙ্ক। দেখো এটা একটা ত্রিগুণমিতির অঙ্ক। এটা মোটামুটি তোমাদের সামান্য জানকারি যদি না থাকে তাহলে পারবে না। মোটামুটি আমি বলে দিচ্ছি ব্যাপারটা। রুটের মধ্যে কী আছে, সেক এ, মানে অ্যাকচুয়ালি থিটার মান এটা -10 থিটা, আর সেক থিটা প্লাস টেন থিটা। এবার অ্যাকচুয়ালি কী করব আমরা, এটার মধ্যে অনেকটা সমাধান করে দিই। দেখো এইটা আমরা কি করব, এইটা যা আছে মানে এই সেক থিটা প্লাস টেন থিটা, এটার সাথে আর একটা সেম মাইনাসের গুণ করব। করণীয় নিরসনের মতন অনেকটা ব্যাপার। দাঁড়াও 1 সেকেন্ড, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি। আর আমরা কি করছি, এই সেক 1 সেকেন্ড, এই সেক থিটা মানে এ লিখলাম, মাইনাস যেহেতু ওখানে প্লাস ছিল মাইনাস দিয়ে গুণ করবো, কেন করছি বলে দিচ্ছি ব্যাপারটা পুরো। আর এদিকে টেন এ, এটা পুরোটা আমরা কি করছি আমি বলে দিচ্ছি কিছু মানে ছোট পেনের মানে আর কি, এক কথায় যেটা বলতে চাইছিলাম যে মোবাইলের মধ্যে তত ভালো করে লেখা যাচ্ছে না, আর যে বোর্ডটা রয়েছে, তো এটার সাথে গুণ করা মানে কি, এই এটার সাথে এটার গুণ করা মানে এইটাকে পুরোটা উপরের সাথেও গুণ করতে হবে। তো 1 সেকেন্ড, 1 সেকেন্ড, এবার যেটা বলতে চাইছি, মানে এইখানে দেখো এই সেক থিটাকে এ লিখছি মাইনাস, আমি বলে দিচ্ছি তোমরা একটু মোটামুটি বুঝে নাও। আর এখানে কত টেন, 1 সেকেন্ড, টেন থিটা, এটা হলো। এবার একটা জিনিস যেটা বলে দেওয়া, রুট, এখানে রুট রয়েছে না, রুটের মধ্যে থাকা কোনো ডবল জিনিস বেরিয়ে আসে না একটা। দেখো এই সেক এ মানে সেক থিটা মাইনাস টেন থিটা যা আছে, দেখো এটা আর একটা সেম প্যাটার্ন রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে থেকে একটা বেরিয়ে আসবে। তাহলে আমরা কি করছি, একটা বের করে নিয়ে আসছি, যেটা এক সাইডে লিখি যে সেক থিটা মাইনাস টেন, তাই না, টেন থিটা। তো একটাকে বের করে রুটের থেকে একটা বেরিয়ে আসে। আর একটা জিনিস খেয়াল করো, দেখো এইটা প্লাস এ প্লাস বি যদি আমি ধরি, আর এ মাইনাস বি আকারে রয়েছে, তার মানে কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র থেকে দেখো একটা তোমাদেরকে বেরিয়ে আসছে ব্যাপারটা। তো মানে এক কথা এটাই বলতে চাইছি, এগুলি মোটামুটি তোমাদের যদি কিছু রুলস না জানা থাকলে এই অঙ্কগুলি একটু অসুবিধা হয়। তো দেখো তোমরা বুঝতে অসুবিধা হবে, আমি তো মোটামুটি করে দিচ্ছি। তো এখানে কি হচ্ছে, সেক স্কোয়ার থিটা, কেন এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা। আর এখানে কি হচ্ছে টেন স্কোয়ার থিটা। এবার হচ্ছে কি ব্যাপারটা, এটা তো করে নিলাম। এবার এটা মানে এই পুরো এই গোটাটা মানে হচ্ছে 1 হয়। এই গোটাটা মানে যদি না জানো তাহলে তো অসুবিধা পড়ে। এটা মানে যদি 1 হয় তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে তো এটাই বসবে অ্যান্সার। তো সোজা কথা বলতে গেলে অত ঘুরিয়ে ঘুরিয়ে লাভ নেই। ব্যাপারটা হচ্ছে কি যে এই উপরেরটাই কিন্তু সঠিক অ্যান্সার, এই পুরোটা মানে 1 হয়। আর তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে তো এটাই হবে। তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা কোথায় আছে,
থিটা মাইনাস ট্যান থিটা মানে অপশান বিটা রয়েছে, সেটা হবে অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই রইল তোমাদের এই অঙ্কের যতগুলো ছিল ততগুলির পুরো সলিউশন দিলাম। পরবর্তীতে এই যে সেটের মধ্যে থাকা জিকেগুলো আর যেটা হচ্ছে জিকে রয়েছে ওগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আর তাহলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই, আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী এই টাইপের ডাব্লিউবি, কেপি আর হচ্ছে রেলওয়ে টার্গেটে যে আমরা প্রশ্নগুলো প্রোভাইড করছি তোমাদেরকে, এগুলো কন্টিনিউ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে সাবস্ক্রাইব করে রাখবে। আর তাছাড়া যা যা বললাম মোটামুটি এগুলো করে রাখো। তাহলে এই রইল, পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে।